স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহফুজা জারিন রানা। গত ৩টি সংসদ নির্বাচনকে বৈধতা দেয়া ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে উপযুক্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি নতুন সংস্থার নিবন্ধনের ক্ষেত্রে শতভাগ শর্ত পূরণ এবং নিরপেক্ষতা যাচাইয়ে অনেক বেশি সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন তারা। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। ২০০৮ সাল থেকে বড় পরিসরে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দেওয়া শুরু করে নির্বাচন কমিশন। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পায়। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২০২৩ সালের ডিসেম্বরে ৯৬ সংস্থাকে নিবন্ধন দেয় কমিশন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাসির উদ্দিন কমিশন ৩.৫ বছর মেয়াদ থাকতেই সংস্থাগুলোর নিবন্ধন বাতিল করল। এবার নতুন নীতিমালার মাধ্যমে পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়া হবে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন ৯৬ সংস্থার মধ্যে বেশিরভাগেরই নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা ও যোগ্যতা ছিল না। রাজনৈতিক বিবেচনায় তারা নিবন্ধন পেয়েছিল। আগামী নির্বাচন সুষ্ঠু করতে তাদের নিবন্ধন বাতিল করা জরুরি ছিল। তারা বায়াসড রোল প্লে করেছে। যে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই সেই নির্বাচনকেও তারা ভালো নির্বাচন বলে সার্টিফাই করার চেষ্টা করেছেন। কাজে ইলেকশন কমিশন যে কাজটা করেছে এটা সময় উপযোগী এবং প্রয়োজন ছিল। যারা আসলে নির্বাচনের যে যা যা ঘটেছে সেই জিনিসগুলোকে যারা সঠিকভাবে উদ্ঘাটন করতে পেরেছে তাদেরকে তো আসলে ভবিষ্যতে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর যারা এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে তো রাখারও সুযোগ নেই। নতুন নিবন্ধন দিতে পুরনো পথে হাঁটলে কমিশন ও সরকার বিতর্কিত হবে। দেশে বিদেশে গ্রহণযোগ্য ভোট করতে পর্যবেক্ষক সংস্থার নিরপেক্ষতার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস এবং অন্যান্য দেশের যে সমস্ত স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা একটা খসড়া তৈরি করে দিয়েছি যে ইলেকশন পর্যবেক্ষণ কি কি গাইডলাইন্স হতে পারে। তো সেই খসড়াটা এখন নির্বাচন কমিশনের কাছে আছে। তো সেই ভিত্তিতে তারা হয়তো ওভাবে আগাবে। একদম মানদণ্ড সম্পন্ন হয়, হ্যাঁ স্ট্যান্ডার্ড হয়, সেটা হচ্ছে কি খুবই জরুরি। কারণ এনারাই হচ্ছে কি দেয়ার আর বিগ মানে স্টেক হোল্ডার যারা সার্টিফাই করবে যে ইলেকশনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয়েছে। নিবন্ধিত হওয়ার সবচেয়ে বড় কন্ডিশন হচ্ছে ওই সংস্থার বা ব্যক্তিদের দল নিরপেক্ষতা। কোনো দলের প্রতি, কোনো প্রার্থীর প্রতি, কোনো প্রতীকের প্রতি কোনোভাবেই কোনো রকম বায়াসনেস দেখাতে পারবেন না। তাদের নিউট্রালিটি কেমন ছিল, তাদের মধ্যে প্রফেশনালিজম কেমন ছিল, সেই জিনিসগুলোকে নিশ্চিত করেই তারা আবার নতুন করে নিবন্ধন দেবে। দলীয় বিবেচনা, কোনো নাম সর্বস্ব বা ভূমিপ সংস্থা যাতে নিবন্ধন না পায় এবং পর্যবেক্ষক নীতিমালা ও প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। নির্বাচন কমিশন শেখ হাসিনার পদলেখী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে ২০২৪ পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর তিনি একথা বলেন। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে বর্তমান কমিশনের প্রতি দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন রিজভী। কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী ২০২৪ সালে দলটির আয় হয়েছে ১৫,৬৫,৯৪,৮৪২ টাকা আর ব্যয় হয়েছে ৪,৮০,০৪,৮২৩ টাকা। বর্তমানে 10,85,90,019 টাকা উদ্ধৃত আছে বলে জানান রিজভী। ১৭ বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্পিত দায়িত্ব তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে, যেমন একটি স্বাধীন বিচার বিভাগ, যেমন স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন গণমাধ্যম, সবগুলোকেই তারা ধ্বংস করে দিয়েছিল। জুলাই সনদের দাবিতে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে শহরের মোক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে সমাবেশে তিনি আহ্বান জানান। এদিকে জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় মোক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে পদযাত্রা অনুষ্ঠিত হবার কথা থাকলেও শুধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে। যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে।
এদিকে নেত্রকোনায় এনসিপির কর্মসূচিতে নাশকতা চেষ্টার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করা হচ্ছে। সকাল 10টার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার খানপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা হুমায়ুন কবিরকে আটক করা হয়। তিনি উপজেলার খলিশাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও খলিশাউর পূর্বপাড়া গ্রামের ছোট্টু মিয়ার ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এনসিপির পদযাত্রা কর্মসূচিতে নাশকতার অভিযোগে যুবলীগের নেতা হুমায়ুন কবিরকে আটক করে জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার কথাও জানান তিনি। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আজ কোর্টে তোলা হবে। শনিবার রাতে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে তাদের আটক করে গুলশান থানা পুলিশ। পুলিশ জানায় 1 সপ্তাহ আগে ওই বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা নেয় গ্রুপটি। শনিবার সেখানে গিয়ে ফের 1 কোটি টাকা চাঁদা দাবি সহ স্বর্ণালংকার লুট করার চেষ্টা করে। নাজমুল হুদার সহযোগিতায় দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় 5 সমন্বয়ককে আটক করেছে গুলশান থানা পুলিশ। তারা জানায় 17 জুলাই ওই বাড়িতে গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এরপর ওই দিন 10 লাখ টাকা নিয়ে আসে। শনিবার বাকি টাকা আনতে গেলে হাতে নাতে ধরা পড়ে। আটককৃত 5 জনের রাজ্জাক রিয়াদ এই গ্রুপের প্রধান। বাকিরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সর্দার, ইব্রাহিম হোসেন, আমিনুল ইসলাম। বিকেল 5:30টার সময় এই আজকে যারা আটক হয়েছে তাদের মধ্যে রিয়াদ নামে একটি ছেলে, ও এর নেতৃত্বেই মূলত ঘটনাটা ঘটেছে। সে যা দাবি করে যে বাকি 40 লক্ষ টাকা আজকে দিতে হবে, নাহলে আজকে আপনাকে ধরে আমরা পুলিশে দেব। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমরা আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। এদিকে এই ঘটনায় 3 নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর বাকি 2 জনকে স্থায়ী বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতে তিনি একথা জানান। তিনি বলেন, জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর পর সনদে স্বাক্ষর করতে দিনক্ষণ নির্ধারণ করা হবে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী 3 দিনের মধ্যেই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে ঐকমত্য কমিশনের। তিনি আরো বলেন, 20টি আলোচ্য বিষয়ের মধ্যে ইতোমধ্যে 10টি বিষয়ে দলগুলো একমত হয়েছে, যার মধ্যে কয়েকটিতে নোট অব ডিসেন্টও রয়েছে। 7টি বিষয়ে এখনো ঐকমত্য হয়নি এবং বাকি 3টি বিষয়ে আজ আলোচনার প্রস্তাব দেওয়া হবে। খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা, এগুলি আলাদা আলাদাভাবে আপনারা আপনাদের পক্ষ থেকে যদি মতামত দেন সেগুলিকে সন্নিবেশিত করেই আমরা শেষ ফাইনাল চূড়ান্ত সনদের প্রাথমিক যে বক্তব্যগুলো সেগুলো এর মধ্যে একটি পটভূমি থাকবে, প্রক্রিয়াটা থাকবে। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী জাহিদুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, জুলাই মাস শেষ হবার তো আর মাত্র কয়েকদিন বাকি, তো এর মধ্যে আসলে জুলাই সনদ ঘোষণা হওয়া সম্ভব কিনা, কি বলছেন আসলে ঐকমত্য কমিশন, জানাবেন? আপনি জানেন যে আজকে 19তম দিনে যে আলোচনা সেটি চলছে। এইমাত্র আলোচনাটি মধ্যাহ্ন বিরতির জন্য মুলতবি করা হয়েছে এবং মধ্যাহ্ন বিরতির পরে আবারও আলোচনা হবে। এবং ইতিমধ্যে আপনি জানেন যে আলোচনাগুলো হচ্ছিল, সেখানে পুলিশ কমিশন গঠন যেটি রয়েছে, যে পুলিশের বিরুদ্ধে বিতর্কিত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে 24শে জুলাই গণ অভ্যুত্থানের সময়, এছাড়া স্বৈরাচার আমলে যে পুলিশকে ব্যবহার রাজনৈতিকভাবে, সেটি বন্ধের জন্য কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এবং কিছুক্ষণ আগে রাষ্ট্রের মূলনীতি নিয়ে
নিয়ে পরিচালনার ক্ষেত্রে যে মূলনীতি সেটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যমত্য কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে যেহেতু আর মাস শেষ হতে কয়েকদিন বাকি আছে এর মধ্যে যেন দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো যায় সেই জন্য সবাইকে অন্তত ছাড় দিয়ে যে বিষয়গুলো সম্ভব সেগুলোতে একমত পৌঁছানোর জন্য এবং আমরা জানি যে আগামীকাল রাজনৈতিক দলগুলোর কাছে একটি খসড়া প্রণয়ন করা হবে যেটি রাজনৈতিক দলের কাছে কালকে পৌঁছে দেওয়া হবে সেই বিষয়টি আমাদেরকে জানানো হয়েছিল। মাহবুবা। ধন্যবাদ আপনাকে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ভর্তি রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক ও ৯ জন গুরুতর দগ্ধ অবস্থায় রয়েছে বলে জানান চিকিৎসক। তাদের চিকিৎসা সেবায় যৌথভাবে কাজ করছে ভারত, চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। এদিকে সুস্থ হওয়ায় গত শনিবার ২ শিক্ষার্থীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরও ১০ জনকে ধারাবাহিকভাবে রিলিজ দেওয়া হবে বলে জানান চিকিৎসক। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলোয়ান খান। আলোয়ান, সংকটাপন্ন রোগীদের অবস্থা নিয়ে কি বলছেন আসলে চিকিৎসকরা, জানাবেন। মাহবুবা, বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুল এবং কলেজের যে শিক্ষার্থীরা ভর্তি আছে তাদের সংখ্যা ৩৬ জন এবং যারা সংকটাপন্ন আছে যে ৪ জনের বিষয়ে হচ্ছে কিছুক্ষণ আগে এখানে একটি বৈঠক হয়েছে। বৈঠকের কি সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। কিছুক্ষণ পরে বার্ন ইনস্টিটিউটের যে পরিচালক ডক্টর নাসির উদ্দিন উনি হচ্ছে আমাদেরকে সামনে একটা সংবাদ সম্মেলন করবেন, তার মাধ্যমে উনি জানাবেন বিস্তারিত জানাবেন। তারপর হচ্ছে আমরা জানতে পারবো যে সংকটাপন্ন যে রোগীরা আছে তাদের সম্পর্কে আসলে কি সিদ্ধান্ত নিয়েছে আমরা সে সম্পর্কে জানতে পারবো। এবং আমরা যে আরেকটা বিষয় আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে গতকালকে পর্যন্ত আমরা মৃতের যে সংখ্যা সে সংখ্যা ছিল ৩৫ জন এবং আজকে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেটি সংস্কার করে জানালো ৩৪ জন হচ্ছে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা। যে এটার ব্যাখ্যা হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে যে মৃত যে ব্যাগগুলো মরদেহের যে ব্যাগগুলো তারা হচ্ছে মাইলস্টোন কলেজ থেকে স্কুল অ্যান্ড কলেজ থেকে পেয়েছে। সেই কলেজের ব্যাগে 15 জনের যে ডিএনএ টেস্ট 15টি ব্যাগ পেয়েছে সেখানে হচ্ছে একটি লাশ তারা মিসিং পেয়েছে, যার জন্য আসলে 14 জন সেখানে তারা লাশ পেয়েছে বলে তারা জানিয়েছে। সেই হিসেবে অনুযায়ী এখন পর্যন্ত 34 জন মৃতের সংখ্যা তারা আজকে দাবি করেছেন। আর যেই বাকি 35 জনের 36 জন যে শিক্ষার্থী এখন বর্তমানে অথবা দগ্ধকৃত রোগীরা বর্তমানে বার্ন ইনস্টিটিউটে আছে তাদের ভিতরে হচ্ছে 10 জন হচ্ছে সংকট কাটিয়ে অথবা কিছুটা সুস্থের দিকে গিয়েছে এবং তাদেরকে এই সপ্তাহের মধ্যে তাদেরকে ধীরে ধীরে পর্যায়ক্রমে তাদেরকে রিলিজ দেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষ, সেটা আমাদেরকে জানিয়েছে। মাহবুবা, এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে গুড়িগুড়ি থেকে ভারী বৃষ্টিপাতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পাহাড় ধসের পূর্বাভাস থাকায় চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ 26টি পাহাড়ের বসতি থেকে নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ভরা মৌসুমে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। অলস সময় পার করছে প্রায় 10,000 জেলে, নৌকা ও ট্রলার। উপার্জন না থাকায় মানবেতর জীবনযাপন করছেন অনেকে। প্রথম থেকে ইলিশ মাছ আসে নাই, মানে এমনি পরিস্থিতিতে খারাপ যাচ্ছে। এখন যা দুই একটা দেখতেছি, এখন কিছু মাছ আসে, এখন আবার আবহাওয়ার জন্য আমরা সাগরে যাইতে পারতেছি না। নদীর আবহাওয়া খারাপ, আজকে 2-3 দিন প্রচুর বাতাস, তুফান, নদীতে যা বোট যাইতেছে না। চলতি মৌসুমে এমনি মাছ নাই, তার মধ্যে আজকে 2-3 দিন সিগন্যাল, সাগরে যেতে পারি না। আমাদের ছেলে ফেলে নিয়ে আমরা চলতে অনেক কষ্ট হয়।
দর্শক, এবারে নিয়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরও থাকছে। কুয়াকাটায় উদ্বোধনের আগে সাগর গর্ভে 5 কোটি টাকার সৈকত সড়ক, নিম্নমানের কাজ ও সঠিক পরিকল্পনার অভাবকে দুষছেন স্থানীয়রা। এবং ইসরায়েলি হামলায় গাজায় 42 ত্রাণ প্রার্থী সহ অন্তত 71 ফিলিস্তিনের মৃত্যু, খাদ্য সহায়তা প্রবেশে অনুমতি দেওয়ার আহ্বান জাতিসংঘের। দুপুরের সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানিদানা। 10 দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে RAK সিরামিক কারখানার শ্রমিকরা 2 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত শ্রমিকরা মহাসড়কের নয়নপুর এলাকা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের 5 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও তারা সরে যায়নি। পরে পুলিশ টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় শ্রমিকেরা। এতে 2 ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানায় শিল্প পুলিশ। কুয়াকাটায় উদ্বোধনের আগেই সাগর গর্ভে ভেসে গেল 4,75 লাখ টাকার সৈকত সড়ক। সমুদ্রের তীব্র ভাঙনে ইতিমধ্যে রাস্তাটির অধিকাংশ ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর সঠিক পরিকল্পনার অভাবে অল্প সময়ের মধ্যে প্রকল্পটি সমুদ্রে ভেসে গেল। তবে সড়কটির অবশিষ্ট অংশ রক্ষার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। 2023-24 অর্থ বছরে সাগরকন্যাকে নতুন করে সাজানোর জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ট্রেডার্স, মেসার্স আবরার ট্রেডার্স ও SM ট্রেডার্স নিয়ম নীতি তোয়াক্কা না করে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করে। কাজ শেষ না হতেই গেল 29 মে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৈকত সড়কের বিভিন্ন জায়গায় ধসে পড়ে। দ্রুত পদক্ষেপ না নিলে ভোগান্তির আশঙ্কা এলাকাবাসীর। সৈকতে পানি উন্নয়ন বোর্ড থেকে যেই জিও ব্যাগ এবং জিও টিপ দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছিল, এগুলি শুধু নামে মাত্র দেওয়া হয়েছে তাদের ফায়দা লোটার জন্য। কাজ করার পরে প্রতিটা জায়গায় ফাটল ধরে গেছে। ওরা যে পরিমাণ সিমেন্ট বালু দেওয়ার কথা ছিল ওরা সেটা পর্যন্ত দেয় না, যে গাইডওয়াল করার কথা ছিল সেই গাইডওয়াল দেয় না। সরকার এটাকে স্থায়ী প্রোটেকশনের পর এই প্রকল্পটা বাস্তবায়ন করতো, তাহলে আজকের এইভাবে ক্ষতি হতো না। এত নিম্নমানের কাজ হয়েছে যা আমরা কল্পনা করতে পারি না। এ সড়কটির অবশিষ্ট অংশ রক্ষার কথা বললেন এই কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের এক্সেন মহোদয় ডিসি পার্ক থেকে 0 পয়েন্ট পর্যন্ত জিও ব্যাগের মাধ্যমে প্রোটেকশনের একটি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। কুয়াকাটা পৌরসভার রাজস্ব ফান্ড থেকে আমরা প্রায় 10 লক্ষ টাকা মূল্যের একটি প্রকল্প গ্রহণ করব, যার মাধ্যমে ভাঙা রাস্তাটির প্রোটেকশন নিশ্চিতকরণের ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে না দিয়ে পুনরায় প্রকল্প বাস্তবায়নের দাবি সবার। আবরার মাহি, RTV। কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনের মধ্যেই 27শে জুলাই 2 সমন্বয়ককে তুলে নেয় ডিবি। চারদিকে ছড়িয়ে পড়ে গুম গ্রেপ্তারের আতঙ্ক। এর মধ্যেই রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় এই আন্দোলনকে ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। আর হাসপাতালে গিয়ে তার দেখানো আবেগ ও সাহায্যের প্রতিশ্রুতিকে প্রতারণা বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ঘটনাবহুল সেদিনের কথা তুলে ধরছেন নাজমুল হুদা। 27 জুলাই 2024 দিনটা ছিল শনিবার। 12 দিনে 2 শতাধিক প্রাণ ঝরার পর চারদিকে উত্তাপ, উৎকণ্ঠা আর স্বজনহারাদের হাহাকার। পুরো দেশ যখন শোকাচ্ছন্ন তখনও গর্জন করছিল শাসকের সাজো আজান। কারফিউর 7ম দিন ঘরে বাইরে সর্বত্র আতঙ্কের মধ্যে ব্যারিকেড দেওয়া হয় সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয় এলাকা সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। এতে ছুটির দিনেও ছিল তীব্র যানজট। ওই দিন রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপান তৎকালীন প্রধানমন্ত্রী। যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে
জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। শেখ হাসিনার সেদিনের কান্নাকে মায়া কান্না বলে আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হত্যাকাণ্ডের দায় স্বীকার করে তার পদত্যাগ দাবি করেন তিনি। তুঙ্গে থাকা আন্দোলন দমাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একে একে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার আটকের তালিকায় যুক্ত হন সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। দায়িত্ব নিয়ে সামনে আসে নতুন নেতৃত্ব। ওই দিন আসলে বলা যায় যে একরকম আনুষ্ঠানিকভাবে লিডারশিপের পুরোপুরি কন্ট্রোল নিয়ে যাত্রা শুরু করাটা জিনিসটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরা চাইলে ফোন অন করতে পারতেছিলাম না। সবগুলো গ্রুপ স্টেক হোল্ডারকে কানেক্ট করা, আমরা 3-4টা মানুষ এইখানের ভিতরে এতগুলো গ্রুপ অফ পিপলের সাথে কীভাবে মিটিং করব, ইনিশিয়াল স্টেজে আসলে আমরা কাজগুলো ভাগ করে নেই। 2 দিনে 5 সমন্বয়ককে তুলে নেওয়া হলে সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেন হান্নান মাসুদ, মাহিন সরকার ও রিফাত রশিদরা। ইনিশিয়াল স্টেজে একটা আইডিয়া আমরা ভাবতাম, তো ওই আইডিয়ার উপর আমরা গ্রুপ কলে 4 জন কথা বলতাম। 4 জন যদি মোটামুটি কনভিন্স হইতাম ওইটা দিয়ে, তারপরে আমাদের বাকি যতগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা এটা নিয়ে ডিসকাস করতাম। আন্দোলন ঘিরে সহিংসতা, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশব্যাপী ব্লক রেড অব্যাহত রাখে পুলিশ। শনিবার পর্যন্ত শুধু ঢাকাতেই রাজনীতিবিদ ও ছাত্র জনতা সহ 2500-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন চট্টগ্রামের সন্তান হাবিবুল্লাহ হামিম। অসহ্য যন্ত্রণায় দুর্বিষহ জীবনযাপন করছেন তিনি। এরই মধ্যে 5টি অস্ত্রোপচার করা হলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার পরিবার। সরকারের কাছে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি তাদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে কোণঠাসা স্বৈরাচার শেখ হাসিনার সরকার। এদিন রাজধানী ঢাকার চানখারপুলে আন্দোলনকারীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় পুলিশ, নির্বিচারে চালায় গুলি। সেখানে পুলিশের গুলিতে গুরুতর আহত হন চট্টগ্রামের হাবিবুল্লাহ হামিম। উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান বুলেট পাজর দিয়ে প্রবেশ করায় পায়ুপথ ও মূত্রথলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিঁড়ে গেছে ডান পায়ের লিগামেন্ট। গেল 1 বছরের চিকিৎসায় পুরোপুরি সুস্থ হননি তিনি। মিছিলে একদম সামনের সারিতে ছিলাম আমরা কয়েকজন, তো আমার পাশের এক যোদ্ধার মাথায় গুলি লেগে ভিতরে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। যখন তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইছিলাম, অনেক স্বাস্থ্যবান হওয়া কি তাকে আর ধরা হয়নি আমার। তো আমি যখন এক পাশে চলে আসতে চাইছিলাম, 1 পা 2 পা না দিতে কি আমার শরীরে গুলি লেগে যায়। তাকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান স্থানীয়দের। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ের মধ্যে তাদের জন্য যা যা করার বা যেইভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় সেভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবে। 5টি তার অপারেশন হয়েছে, বাকি রয়েছে আরো 2টি মেজর অপারেশন। সরকারের কাছে প্রত্যাশা থাকবে তার অপারেশনের পাশাপাশি তাকে যেন পুনর্বাসন করা হয়। আন্দোলন চলাকালীন যারা সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি হামিমের স্বজনদের। আব্দুল হামিদ, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।